নদীর কথা শুনে সাগর হাসতে লাগলো। সাগর এভাবে হাসছে কেন নদী বুঝতে পারল না। নদী শুধু বোকার মতো সাগরের দিকে তাকিয়ে রইল। নদীর কিছুটা রাগ হচ্ছে। রেগে গিয়েই নদী সাগরকে জিজ্ঞেস করলো, স্যার আপনি হাসছেন কেন? সাগর হাসি থামানোর চেষ্টা করে নদীকে বলল, কই হাসছি না তো। এই তো আপনি হাসছেন। না রে নদী, আমি হাসছি না। এবার বাসায় চল। সাগর নদীর হাত ধরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। বাড়ির ভেতরে ঢুকে সাগর দেখতে পেল রহিমা বেগম উর্মি এখনও ঘুমায়নি। তাদের দুজনেরই মন খারাপ। স্নেহাকে সাগর কোথাও দেখতে পেল না। স্নেহা হয়তো নিজের রুমে ঘুমাচ্ছে। সাগর কোনো কথা না বলে নদীকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিলেই রহিমা বেগম গম্ভীর স্বরে বলে উঠলেন, দাঁড়া সাগর। সাগর নদীকে নিয়ে ঢুকতে নিয়েও ঢুকলো না। রহিমা বেগম সাগরের সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, তুই ঢুকতে পারবি বাবা, কিন্তু এই মেয়ের এ বাড়িতে জায়গা নেই। সাগর রহিমা বেগমকে শান্ত গলায় বলল, কিন্তু কেন মা? আমি যদি বাড়ির ভিতরে ঢুকতে পারি তাহলে নদী কেন ঢুকতে পারবে না? রহিমা বেগম এবার বেশ রাগী গলা সাগরকে বলল, ঢুকতে পারবে না মানে ঢুকতে পারবে না। তুই ঘরের ভেতর আয় বাবা। এই হারামজাতের হাত ছেড়ে দে। আমি মরে গেলেও নদীর হাত ছাড়তে পারবো না মা। সাগর, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তখন উর্মি সোফায় বসা থেকে উঠে এসে সাগরের সামনে এসে নদীর দিকে একবার তাকিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে তুমি আমার চোখে দেখতে পাও না? সাগর একটা তাচ্ছিলের হাসি দিয়ে উর্মিকে বলল, তোমার সব থাকলেও তুমি কখনো নদী হতে পারবে না। উর্মি রেগে চিৎকার করে সাগরকে বলল, সাগর তুমি কিন্তু এই কাজের মেয়ের সাথে আবারও তুলনা করে আমাকে অপমান করছো। তোমায় আমি অপমান করলাম, আই ডোন্ট কেয়ার। সাগর আরও কোনো কথা না শুনে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করে নদীকে সোজা সাগরের রুমে নিয়ে যেতে নিলে রহিমা বেগম সাগরকে বলল, সাগর আমি বারণ করা সত্ত্বেও তুই এই মেয়েকে বাড়ির ভিতরে প্রবেশ করিয়েছিস, আবার ওকে নিয়ে উপরে কোথায় যাচ্ছিস? সাগর পেছনে ফিরে রহিমা বেগমকে বলল, মা আজ থেকে নদী আমার ঘরে থাকবে। তুমি উর্মির জন্য অন্য একটা রুম চুজ করে নাও। সাগরের এই কথা শুনে নদী সাগরের হাত নিজের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, স্যার আপনি এসব কী বলছেন? আমি কেন আপনার ঘরে থাকতে যাব? সাগর একটা মুচকি হাসি দিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আজকে থেকে তুই আমার ঘরেই ঘুমাবি সুইটহার্ট। না স্যার, এটা হতে পারে না। এটাই হতে পারে। সাগর কথাটা বলেই নদী হাত ধরে টানতে টানতে সিঁড়ির উপরে নিয়ে যেতে লাগলো। সাগর নিজের ঘরে নদীকে নিয়ে দরজা লাগিয়ে দেয়। রহিমা বেগম ও উর্মির মাথা যেন ঘুরতে লাগলো। সাগর যে এমনটা করবে ওদের ধারণা ছিল না। এদিকে সাগর এভাবে ঠাস করে দরজা লাগিয়ে দেওয়াতে নদীর ভয়ে হাত পা কাঁপাকাঁপি করছে। নদী মনে মনে বলতে লাগলো, ধুর কী যে করলাম, কেন যে স্যারকে ওই সময় জড়িয়ে ধরতে গেলাম। এবার বুঝো ঠেলা। আমার অবস্থাই এখন খারাপ হয়ে যাচ্ছে। স্যার এখন আমার জন্য বেশি পাগলামি করছে। সাগর দরজা লাগিয়ে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নদীও একটা হাসির ভান করে হাসি দিল। কি ম্যাডাম, আপনার ভয় লাগছে আমাকে দেখে? সাগরের মুখে আপনি আবার ম্যাডাম ডাক শুনে নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদী হয়তো ভাবেনি সাগর তাকে আপনি করেও বলবে। নদী কষ্ট করে মুচকি হেসে সাগরকে বলল, স্যার আমি নদী, আপনি কি ভুলে গেছেন? সাগর নদীর দিকে এগুতে এগুতে বলতে লাগলো, তোকে আমি কি করে ভুলে যাই নদী? আমি যে তোকে ভুলতে পারি না। নদী পিছাতে পিছাতে সাগরকে বলল, ওহ ভালো স্যার। কিসের ভালো? না না স্যার কিছু না। আমাকে দেখে কি তোর ভয় লাগছে? স্যার সত্যি কথা বলবো? হ্যাঁ বল। আমার আপনাকে এখন খুব ভয় লাগছে। তাই বুঝি? খুব ভয় লাগছে? সাগর নদীর একদম কাছে চলে আসে। নদীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। সাগর নদীর দুপাশে দুহাত নদীর একদম কাছে দাঁড়িয়ে আছে। নদীর ভয়ে চোখ বন্ধ হয়ে আছে। নদীর চোখ বন্ধ করে সাগরকে বলল, স্যার আমি আমার ঘরে যাব। আমাকে আমার ঘরে যেতে দিন। তা কোনোভাবেই সম্ভব নয়। এখন থেকে তুই আমার ঘরেই থাকবি। সাগরের এমন কথা শুনে নদী চোখ খুলে সাগরের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, স্যার এটা অন্যায়। এটা হতে পারে না। তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই তা হতে দিলি না। তাই আমি নিরুপায় নদী। নদী রাগী গলা সাগরকে বলল, আমি আপনার ঘরে থাকবো না স্যার, কিছুতেই না। আমাকে যেতে দিন। নদী সাগরকে কথাটা বলেই যেতে নিলে সাগর নদী দেয়ালের সাথে দুই হাত চেপে ধরে। নদী হাতে ব্যথা পেয়ে চোখ বন্ধ করে আহ বলে চিৎকার করে ওঠে। সাগর রেগে দাঁতে দাঁত চেপে নদীকে বলল, যাওয়ার চেষ্টা ভুলেও করবি না নদী। আমার কাছ থেকে তোকে আমি কোথাও যেতে দেব না। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ আমি তো পাগলই হয়েছি। কেন? এটা কি নতুন করে তোকে বোঝাতে হবে? স্যার আমার পায়ে ব্যথা করছে, আমি কি একটু বসতে পারি?
নদীর কথা শুনে সাগরের রাগ কমে গেল। সাগর নদীর কথা শুনে নদীর হাত ধরে টেনে নদীকে বিছানায় বসালো। নদী গাল ফুলিয়ে বসে আছে। সাগর মুচকি হেসে নদীকে বলল, সারাদিন কিছুই খেলি না, কিছু খাবি? না, আমি কিছু খাবো না স্যার। পানিও খাবি না? নদীর গলা পানির পিপাসায় শুকিয়ে যাচ্ছে। নদী অসহায় দৃষ্টিতে তাকিয়ে সাগরকে বলল, স্যার, আমার সত্যিই খুব পানির পিপাসা পেয়েছে। তাই বুঝি? হ্যাঁ স্যার, খুব পানির পিপাসা পেয়েছে স্যার। আমি পানি। নদীকে কিছু বলতে না দিয়ে হঠাৎই সাগর নদীর দুই হাত বিছানায় চেপে ধরে নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটে যে নদী পাথর হয়ে যায়। নদীর চোখ বন্ধ করে সাগরকে ছাড়াতে চায়, কিন্তু ছাড়াতে পারে না। যখন সাগর নদীর ঠোঁট ছাড়ে তখন নদী ধাক্কা দিয়ে সাগরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, অসভ্য ছেলে, এই তোর পানি দেওয়ার নমুনা? সাগর উঠে দাঁড়িয়ে মুচকি হেসে নদীকে বলল, এখনই কি পানির পিপাসা আছে নদী? স্যার, আপনি কিন্তু একটু আগেই তো তুই করে বলে অসভ্য বললি, এখন আবার স্যার? আপনি একটা অসভ্য ছেলে। সাগর মুচকি হেসে ঘরের দরজা খুলে চলে গেল। আর নদী নিজের ওড়না দিয়ে ঠোঁট ভালো করে মুছতে লাগলো। কিন্তু তাও কেমন যেন একটা অস্বস্তি লাগছে নদীর কাছে। সাগর কিচেনে নদীর জন্য খাবার আনতে গেলে রহিমা বেগম সেটা দেখতে পেয়ে যায়। কারণ রহিমা বেগম না ঘুমিয়ে সোফায় বসেছিলেন। রহিমা বেগম রাগী গলায় সাগরকে বলল, তুই নদীর জন্য কোনো খাবারই নিয়ে যেতে পারবি না সাগর। মা, তুমি সব সময় নদীর সাথে এমন কেন করো বলতে পারো? ওই হারামজাদিকে আমি সহ্য করতে পারি না, তাই এমন করি। আর সাগর, তোকে একটা কথা বলতে চাই। কী কথা মা? কাল তোর বাবা বিদেশ থেকে দেশে ফিরছে। ও ভালো। সাগর, তোর বাবা দেশে ফিরছে, তুই খুশি হোসনি? খুশি হয়েছে কি না জানি না। সাগর নদীর জন্য খাবার হাতে নিয়ে চলে যেতে নিলে রহিমা বেগম আবারও সাগরকে বলল, সাগর, আমি কিন্তু তোকে বারণ করেছি। সাগর পিছে ফিরে রহিমা বেগমকে বলল, আমি কারো বারণ শুনতে বাধ্য নই মা। আমি আমার মতো চলতেই পছন্দ করি। আমাকে আমার কাজে বাধা দিও না। সাগর নিজের ঘরে গিয়ে দেখে নদী চুপচাপ বসে আছে। এটা দেখে সাগর একটা মুচকি হাসল। নদী সাগরের দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। সাগর নদীর পাশে বসে খাবারটা টেবিলে রেখে নদীর দু গালে হাত নিজের দিক করে মুখ ফিরিয়ে শান্ত চাহনিতে নদীর দিকে তাকায়। সাগর শান্ত গলায় নদীকে বলল, কিরে নদী, এখনও নিচের দিকে তাকিয়ে থাকবি? একবার তো আমার দিকে তাকা। আমার দিকে তাকালে কি তোর চোখ জ্বলে যাবে? নদী সাগরের চোখে চোখ রাখতে ভয় পাচ্ছে, কিন্তু তবুও সাগরের কথা শুনে সাগরের চোখের দিকে চোখ রাখল। সাগর নদীর কপালে একটা চুমু দিল। নদী একটু কেঁপে উঠল, তাই নদী সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সাগর নদীর এমন আচরণে আবারও একটা মুচকি এসে পাশের টেবিল থেকে খাবার নিয়ে নিজের হাতে ভাত মেখে নদীর মুখের কাছে নিল। এটা দেখে নদী সাগরের হাত থেকে খাবার খেতে লাগলো। নদী আর আগের মতো সাগরের সাথে তেমন জোরাজুরি করছে না। নদী সাগরের হাতে খাবার খাচ্ছে আর সাগরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খাওয়া শেষে সাগর নিজের হাতে নদীর ঠোঁট মুছে নিজের হাত ধুয়ে নদীর পাশে বসে পড়ল। তখনই নদী সাগরের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি আমার রুমে যাব। আমার এখানে ভালো লাগছে না। আমাকে আপনি যেতে দিন। তা তো হবে না ম্যাডাম, আপনি এবার থেকে আমার রুমেই থাকবেন। স্যার, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা নদী, আমাকে একটা কথা বলতো। কি কথা? তোকে আমি খাওয়ানোর পরেই দেখছি তোর তেজ আগের থেকে বেড়ে গেছে। এখন মনে হচ্ছে তোকে না খাওয়ালেই পারতাম। জানিস তোর জন্য মায়ের কাছে কত জবাবদিহি আমাকে দিতে হয়েছে। তো আমার জন্য খাবার আনলেন কেন স্যার? আমি কি বলেছি আপনাকে আমার জন্য খাবার আনতে? আপনিই তো আমার জন্য খাবার আনলেন। হয়েছে হয়েছে, আর তোর মন খারাপ করতে হবে না। সাগর নদীর হাতটা নিজের হাতের সাথে আবদ্ধ করতে নিলে নদী ব্যথায় আহ করে ওঠে। সাগর বুঝতে পারল না নদী এমন কেন করলো। হঠাৎ সাগরের চোখ পড়ে নদীর হাতের তালুতে। হাতটা একটা কাপড়ের টুকরো দিয়ে মোড়ানো। সাগর চিন্তিত সুরে নদীকে বলে উঠল, নদী, তোর হাতে এভাবে কাপড় বেঁধে রেখেছিস কেন? সাগরের কথায় নদী তাড়াতাড়ি নিজের হাতটা লুকিয়ে নিল। সাগরের এবার বেশ সন্দেহ হলো। কি হলো নদী, বলছিস না কেন? না মানে স্যার, এমনি। আসলে হাতটা অল্প কেটে গিয়েছিল, তাই ওড়না দিয়ে হাতটা বাঁধতে হয়েছে। কই দেখি তো। সাগর নদীর হাত দেখতে চাইলে নদী বারণ করে, কিন্তু সাগর নদীর কোনো কথা না শুনে নদীর হাত ধরে হাতের কাপড়টা এক টান দিয়ে খুলে ফেলে। নদী হাতের ব্যথা চিৎকার করে ওঠে। সাগর নদীর হাতের অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। হাতটা খুব ফুলে আছে, সাথে রক্ত পড়ে কেমন কাটা জায়গাটা শুকিয়ে আছে। নদী এখনও চোখ বন্ধ করে আছে। নদীর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো।
নদীর কষ্টে সাগরের বুকটাও কষ্টে ফেটে যাচ্ছে। হঠাৎই সাগরের তখনের কথা মনে পড়ল। এই জন্য নদী ব্যথায় চিৎকার করেছিল। অথচ সাগর নদীর হাতের দিকে তখন খেয়ালই করেনি। ভাবতেই সাগরের মনে কেমন অপরাধবোধ কাজ করছে। সাগর তাড়াতাড়ি ড্রয়ার থেকে স্যাভলন মলম বের করে নদীর কাটা হাতের জায়গায় স্যাভলন লাগাতে লাগলো। নদীর স্যাভলনের জ্বালা সহ্য করতে না পেরে সাগরকে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার হাতটা ভীষণ জ্বলছে, দয়া করে আমার হাতটা ছেড়ে দিন। নদী, তোর হাতটা এমন বাজেভাবে কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তোর হাতে আঘাত করেছে। স্যার, আপনি এসব কী বলছেন? আসলে রান্না করতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছি। নদী, তোর কি আমাকে দেখে বোকা বলে মনে হয়? স্যার, আমি তা বলিনি। তুই যা বলিস না কেন, আমি এটা কিছুতে বিশ্বাস করতে পারবো না তোর হাতটা পুড়ে এমন হয়েছে। আমাকে সত্যি করে বল, তোর হাতের অবস্থা এমন হলো কি করে? সাগরের প্রশ্নের উত্তর কী দেবে নদী ভেবে পাচ্ছে না। নদী মনে মনে বলতে লাগলো, আমি এখন স্যারকে কী করে বলবো যে আমার হাতের এই হাল উর্মি ম্যাডাম করেছে? যদি একবার স্যার জানে যে উর্মি ম্যাডাম আমার সাথে এমন করেছে, তাহলে তো স্যার উর্মি ম্যাডামকে অনেক শাস্তি দিবেন। পরে বাড়িতে প্রচুর অশান্তি হবে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। কি হলো নদী, চুপ করে আছিস কেন? বল আমায়, তোর হাতের এমন দশা কে করেছে? স্যার, আপনি বিশ্বাস করুন, আমার হাতটা রান্না করতে গিয়েই পুড়ে গেছে। সাগর বুঝতে পারলো নদীকে হাজারবার বললেও নদী সত্যি কথাটা বলবে না। তাই সাগর নদীকে আর কিছু জিজ্ঞেস করলো না। নদীর হাতে আলতো করে মলম লাগিয়ে দিল। তারপর সাগর নদীকে শান্ত গলায় বলল, শুয়ে পড় নদী, রাত অনেক হয়েছে, গুড নাইট। স্যার, মানে কি? আপনি কি আমার সাথে একই বিছানায় শুবেন নাকি? নদীর কথা শুনে সাগর একটা মুচকি হেসে বলল, পাগলি মেয়ে একটা, তোর আর আমার কি বিয়ে হয়েছে নাকি যে আমরা এক বিছানায় শুব? তুই বিছানায় শুয়ে পড়, আমি সোফায় শুয়ে পড়ছি। না না স্যার, তা কি করে হয়? আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। তাহলে আমি নিচে শুয়ে পড়ি স্যার, আপনি বিছানায় শুয়ে পড়ুন। বলে নদী বিছানা থেকে নামতে নেয়। সাগর নদীর হাত আলতো করে ধরে বলল, বললাম তো তুই বিছানায় শুবি, বাকিটা তোর না ভাবলে চলবে। স্যার, একটা সত্যি কথা বলবেন? তো তোর কি মনে হয় নদী আমি সবসময় মিথ্যে কথা বলি? না মানে তা বলিনি স্যার, কথাটা বলি। হ্যাঁ, বলে ফেল, এত পারমিশন নেওয়ার কিছু নেই। স্যার, উর্মি ম্যাডামও তো এই রুমে এই বিছানায় থাকতো। কই, তখন তো আপনি এই রুমের সোফায় শুতেন না, উল্টো আমার রুমের মেঝেতে ঘুমাতেন। তাও আমি কত বারণ করতাম, তাও শুনতেন না। তখন আপনি এমন করতেন কেন? কারণটা কি তোর অজানা নদী? মানে তা না স্যার, আমি আসলে জানতে চেয়েছিলাম, তাই আর কি। উর্মি যখন আমারই রুমে আমারই বিছানায় ঘুমাতো, তখন আমার কাছে তা বিষের মতো মনে হতো। আর তুই এখন আমার রুমে আমারই বিছানায় ঘুমাবি, এখন আমার কাছে তা অমৃতের মতো মিষ্টি অনুভূতি মনের মধ্যে হতে থাকবে। সাগরের এমন কথার কোনো মানে বুঝতে পারল না নদী। সাগর তা বুঝতে পেরে একটু হেসে নদীকে বলল, তোর এত কিছু না জানলেও চলবে, শুয়ে পড়। সাগর সোফায় শুয়ে পড়ল। নদীও আর কোনো কথা না বাড়িয়ে সাগরের বিছানায় শুয়ে পড়ল। নদী মনে মনে বলতে লাগলো, জানি না আমার কপালে কী আছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি খুব বিপদ আসতে চলেছে আমার জীবনে। সকালবেলায় সাগর ঘুম থেকে উঠে দেখে নদী রুমে নেই। তাই সাগর নদীকে এদিক ওদিক খুঁজতে থাকে। ঘরের কোথাও নদীকে সাগর খুঁজে পেল না। সাগর তাই ঘর থেকে বেরিয়ে নিচে তাকিয়ে দেখে নদী ঘর ঝাড়ু দিচ্ছে। নদীকে ঘর ঝাড়ু দিতে দেখে সাগরের রাগটা যেন বেড়ে যায়। সাগর মনে মনে বলল, এই মেয়েটার হাতের এই অবস্থা, তার উপর আবার বাড়ির কাজ করছে। নদীকে তো আজ আমি। সাগর নিচে নেমে এসে নদীকে কিছু বলতে যাবে তার আগেই রহিমা বেগম হাসি মুখে চিৎকার করে বলে উঠলেন, ওগো, তুমি এসেছো? সাগর তার মায়ের কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখল সাগরের বাবা সাজ্জাদ চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করছেন। রহিমা বেগম দৌড়ে তার স্বামীকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর তার স্বামীকে দেখে তিনি খুব খুশি। সাজ্জাদ হোসেনও তার স্ত্রীর এমন কাণ্ডে মুচকি হেসে দিলেন। তারপর রহিমা বেগম সাজ্জাদ সাহেবকে ছেড়ে খুশিতে আত্মহারা হয়ে বললেন, ও গো, কেমন আছো তুমি? ভালো আছি রহিমা, তুমি কেমন আছো? যেমনটা তুমি রেখে গিয়েছিলে তেমনটাই আছি। এ থেকে সাগর ও নদী তাদের প্রেম কাহিনী দেখে রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাগর নদীর দিকে তাকিয়ে খেয়াল করলো নদীর খুশিতে চোখ জলমল করছে। নদী দৌড়ে সাজ্জাদ সাহেবের কাছে গিয়ে হাসি মুখে বলল, বড় স্যার, আপনি কেমন আছেন? সাজ্জাদ সাহেব নদীকে দেখে ঠিক চিনতে পারল না। তিনি নদীকে শান্ত গলায় বললেন, কে তুমি? বড় স্যার, আমি নদী। আমি কোনো নদীকে চিনি না। রহিমা, এই মেয়ে এখনও এই বাড়িতে পড়ে আছে কেন?
সাজ্জাদ সাহেবের কথা শুনে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে লোকটা নদীকে নিজের বাবার মতো আদর স্নেহ করতেন, আর সে কিনা নদীকে বলছে চেনেন না। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগরও তার বাবার মুখে এমন কথাটা আশা করেনি। তাই সাগর সবার সামনে গিয়ে নদীকে জড়িয়ে ধরে, আর নদী সাগরের বুকে মুখ দিয়ে কাঁদতে থাকে। নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, স্যার দেখেছেন, বড় স্যার আমাকে চিনতে পারছেন না। আচ্ছা স্যার, আমার সাথী কেন এমন হয়? আমি যাকে বাবার মতো ভালোবাসতাম, সেই বড় স্যার আমাকে চিনতে পারছেন না। সাজ্জাদ সাহেব বেশ ঝাঁঝালো গলা চিৎকার করে বললেন, এই মেয়ে, তুমি আমার ছেলেকে এইভাবে জড়িয়ে ধরে আছো কেন? ছাড়ো ওকে। নদী সাজ্জাদ সাহেবের চিৎকার শুনে সাগরকে ছেড়ে দিল। সাজ্জাদ সাহেব এবার সাগরকে রাগী গলায় বলল, সাগর, তুইও বা কেমন? যাকে আমি এই বাড়ির আশ্রিতা করে রেখেছিলাম তাকেই কিনা তুই এভাবে জড়িয়ে ধরে আছিস? আমি রহিমার কাছে সবটা শুনেছি। তুই এতটা নিচে নামলি কী করে সাগর? সাজ্জাদ সাহেবের কথাগুলোতে সাগরের রাগটা যেন আরও বেড়ে গেল। সাগর রেগে গিয়ে তার বাবাকে বলল, বেশ করেছি, নিচে নেমেছি। নদী এই বাড়ির কোনো আশ্রিতা নয়, আর নাও কোনো কাজের লোক। নদী আমার ভালোবাসা, আমি নদীকে ভালোবাসি। আর বাবা, তোমাকে বলি, তুমি এভাবে গিরগিটির মতো রং পাল্টে ফেললে কী করে? না মানে আমি নদীর মুখে যা শুনেছি তাতে এইটুকু বুঝেছিলাম তুমি ছোটবেলায় নদীকে খুব ভালোবাসতে, নদীকে মেয়ের মতো আদর করতে। তো হঠাৎ তোমার কি হলো বাবা যে তোমার মধ্যে এতটাই পরিবর্তন চলে এসেছে? সাগরের কথা শুনে সাজ্জাদ সাহেব একটু রাগে গলায় বললেন, হ্যাঁ এটা ঠিক, আমি এই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের মেয়ের থেকেও বেশি আদর করতাম। কিন্তু এটা তো আর জানতাম না যে এই মেয়ে আমার ছেলের মাথাটা এভাবে নষ্ট করবে। বাবা, তুমি কিন্তু নদীকে অপমান করছো। সাগর তার মানে রহিমা ঠিকই বলেছিল। এই মেয়ের জন্য তুই তোর পরিবারকেও গুরুত্ব দিস না। এই মেয়ের আর এ বাড়িতে থাকা হবে না। তাই বুঝি নদী যদি এ বাড়িতে না থাকে তাহলে তো আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তাহলে তুই তাই যা সাগর, তোর মতো ছেলে আমাদের দরকার নেই। নদীর জন্য বাবা ছেলের মধ্যে তর্ক হচ্ছে, যা নদীর কাছে একটুও ভালো লাগছে না। নদীর এতক্ষণ চোখের জল ফেললেও এবার মুখ খুলল। নদীর চোখের পানি মুছে সাজ্জাদ সাহেবকে শান্ত গলায় বলল, বড় স্যার, আমি আর এ বাড়িতে থাকবো না। আপনাদের মধ্যে আর কোনো অশান্তি হোক তা আমি চাই না। আমি চলে গেলাম। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। নদী কথাটা বলেই চলে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে। নদী পেছন ফিরে সাগরের দিকে কান্না জড়িত চোখে তাকায়। এদিকে রহিমা বেগম সাজ্জাদ সাহেবকে ন্যাকা কান্না কেঁদে বলতে লাগলো, ওগো দেখেছ, তোমার ছেলে যে বদলে গেছে। আমি বলেছিলাম না এই মেয়ের জন্য তোমার ছেলে আমাকে, আমার মেয়েকেও অপমান করে? সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় রহিমাকে বলল, তা তো দেখতেই পাচ্ছি রহিমা, ছেলে যে কী পরিমাণ নিচে নেমে গেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। নদী কান্না জড়িত কণ্ঠে সাগরকে বলল, স্যার আমাকে যেতে দিন, আর আমাকে আটকাবেন না। সাগর নদীকে কোনো কথা না বলে নদীকে কোলে তুলে নিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। ব্যাপারটা সাজ্জাদ সাহেব আর রহিমা বেগমের মাথায় ঢুকলো না। তারা বুঝলো না নদীকে নিয়ে সাগর কি একেবারেই চলে গেল, নাকি আবারও সাগর নদীকে নিয়ে এ বাড়িতে ফিরে আসবে। এদিকে সাগর নদীকে কোলে করে নিয়ে গাড়ির দরজা খুলে নদীকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। নদী ব্যাপারটা কিছুই বুঝতে পারল না। নদী ভয় পেয়ে কাঁপা কাঁপা গলা সাগরকে বলল, স্যার আমরা কোথায় যাচ্ছি? সাগরের মুখে কোনো কথা নেই। সাগর খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে। সাগরকে দেখে নদী এখন ভয়ই বেশি পাচ্ছে, কারণ সাগর এখন বেশ রেগে আছে। নদী তাও আরেকবার সাহস করে সাগরকে জিজ্ঞেস করলো, স্যার আমরা কোথায় যাচ্ছি? সাগর এবার নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছি। আজ তোকে আমি মেরে ফেলবো, মরার জন্য তৈরি থাক নদী। সাগরের কথায় নদী এবার সত্যি ভয় পেতে লাগলো। নদী ভয় পাওয়া কণ্ঠেই বলে উঠল, স্যার সত্যি আপনি আমাকে মেরে ফেলবেন? কিন্তু আমি যে মরতে চাই না স্যার। মরতে তো তোকে হবেই, আমার কিছু করার নেই। নদী এবার সত্যি খুব ভয় পেতে লাগলো। সাগর গাড়ি থামালো একটা ফ্ল্যাটের সামনে। সাগর গাড়ি থেকে নেমে নদীকে টেনে নামিয়ে কোলে তুলে উপরে নিয়ে যেতে লাগলো। এদিকে নদী ভয় পেয়ে সাগরের শার্ট খামচে ধরে আছে। নদী কাঁপা কাঁপা গলা সাগরকে বলল, স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি মরতে চাই না স্যার, আমাকে মেরে ফেলবেন না। সাগর নদীকে একটা রুমের মধ্যে নিয়ে গেল। তারপর নদীকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দরজা লক করে চলে যেতে নিলে নদী চিৎকার করে সাগরকে বলল, স্যার দরজাটা বাড়ি থেকে লাগিয়ে দিচ্ছেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? সাগর নদীর দিকে একবার তাকিয়ে দরজাটা ঠাস করে বাইরে থেকে লক করে চলে গেল। এদিকে নদী ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, স্যার আসলে কি করতে চাইছে? স্যার কোথায় গেল? আমার ভীষণ ভয় করছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল কিন্তু সাগরের আসার নামগন্ধ নেই।
নদী সাগরের জন্য অপেক্ষা করতে করতে কখন যে বিছানায় ঘুমিয়ে পড়েছে তা নদী নিজেও জানে না। হঠাৎ নদী দরজা খোলার শব্দ পেল। নদী সামনে তাকিয়ে দেখল সাগর এসেছে। নদী সাগরকে দেখে শোয়া থেকে উঠে বসল। সাগর নদীর কাছে এসে নদীর পাশে বসে বলল, এখানে একটা সাইন করে দে নদী। নদী পড়াশোনা না করলেও নিজের নামটা লিখতে জানে, কিন্তু নদী বুঝতে পারল না সাগর কিসের সাইন করাতে চাইছে। নদী সাগরকে জিজ্ঞেস করলো, স্যার এখানে কিসের সাইন করব? সাগর রেগে গিয়ে নদীকে বলল, কিসের সাইন? তোকে এত কিছু জানতে হবে না। সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। নদীও ভয় পেয়ে সাগরের দেওয়া কাগজটায় সাইন করে দিল। নদী অসহায় দৃষ্টিতে সাগরের দিকে তাকালো। সাগর এবার হাসতে লাগলো। নদী বুঝতে পারল না সাগর কেন হাসছে। সাগর এমনিতেও প্রচুর সুন্দর, হাসলে সাগরকে আরও সুন্দর লাগে, কিন্তু এখন যে সাগরের হাসি দেখলে নদীকে চলবে না। নদী বেশ অবাক হয়ে বলল, স্যার আপনি হাসছেন কেন? সাগর নদীর একদম কাছে এসে নদীর দুই গাল ধরে নদীর চোখের দিকে তাকিয়ে বলল, এবার তুই চাইলেও আমার থেকে দূরে যেতে পারবি না নদী। তোর জন্য যদি পৃথিবীর বিরুদ্ধে আমার লড়াই করতে হয় তাহলে আমি তাই করব। বড্ড ভালোবাসি তোকে নদী, তাই কখনো ভুলতে পারবো না তোকে। তোর ভালোবাসায় তুই আমাকে মেরে ফেলেছিস নদী, আর তাই আজ আমার ভালোবাসা আমি তোকে মেরে ফেলবো। সাগরের কথার মানে বুঝলো না নদী, শুধু বোকার মতো সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর হঠাৎই নদীর আরও কাছে আসতে লাগলো। নদী এবার সত্যি ভয় পেয়ে গেল। নদী সাগরকে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আপনি আমার কাছে একদম আসবেন না। নদীর কথা শুনে সাগর মুচকি হেসে বলল, এখন তোমার কাছে আসতে বাধা নেই নদী। এখন থেকে তো তুমি আমার বিয়ে করাবো। একটু আগেই তো নিজে থেকে তুমি আমাকে বিয়ে করেছো। কি? আমি আবার কখন আপনাকে বিয়ে করলাম? একটু আগে যে পেপারটায় সাইন করলে সেটা তো তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। এখন থেকে তুমি আমার বউ, শুধুমাত্র আমার কিউট বউ। স্যার আপনি এমন কেন করলেন? কেমন আবার করলাম? আমি যা চাই তা তো পেয়েই ছাড়ি বউ। নদী ভাবতেও পারছে না সাগর চালাকি করে নদীকে বিয়ে করেছে। নদী পিছাতে একদম বিছানার কিনারে চলে এসেছে। যে নদী বিছানা থেকে নামতে নেবে অমনি সাগর নদীর হাতটা খপ করে ধরে ফেলে, নদীকে বিছানার সাথে চেপে ধরে। সাগর নদীর গালে আলতো করে হাত দিতে লাগলো, আর নদীর চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর মুচকি হেসে বলল, সব সময় তো আমার কাছ থেকে এত পালাই পালাই করো, এবার নিজের বিয়ে করা স্বামীকে কি করে এড়িয়ে চলবে বউ? স্যার আমার ভয় লাগছে, আমাকে যেতে দিন। এখন তো আমি তোমার স্বামী, আমার কিউট বউ, তাহলে আমাকে এত ভয় পাচ্ছ কেন? সাগর নদীর ঠোঁটের দিকে এগিয়ে যায় আর নদীর চোখ বড় করে ফেলে। ঠিক এমন সময় সাগরের ফোনটা বেজে ওঠে। সাগর এতে চরম বিরক্ত হয়, কিন্তু তাও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সাগরের বাবা সাজ্জাদ সাহেব ফোন করেছে। সাগর না চাইতেও কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে সাজ্জাদ সাহেব বলে উঠলেন, হ্যালো সাগর, তুই এখন কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আয়, উর্মি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। হোয়াট? বাবা তুমি এসব কী বলছো? উর্মি আত্মহত্যা করার চেষ্টা কেন করেছিল? উর্মি যখন স্নেহাকে নিয়ে শপিং থেকে বাসায় ফিরে তখন যখন জানতে পারে তুই নদীকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিস, তাই এমন একটা কাণ্ড বাঁধিয়েছে। উর্মি ফাঁসি দিতে চেয়েছিল, আমরা অনেক কষ্টে দরজা ভেঙে উর্মিকে বাঁচাই। উফ, এই মেয়েটাও না একদম অসহ্য। প্লিজ সাগর তুই বাসায় ফিরে আয়, না হলে ওকে সামলানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। নদী চিন্তিত হয়ে সাগরকে বলল, স্যার উর্মি ম্যাডাম এখন ঠিক আছেন তো? সেটা আমি কি করে জানবো নদী? চলো এখন বাড়ি চলো, না হলে ঝামেলাটা আবার অঘটন ঘটাবে। দেখি ওটার নিজের বাসা পাঠাতে পারি কি না। সাগর ও নদী বাসায় গেল। গিয়ে দেখলো উর্মি বিছানায় শুয়ে আছে। আশেপাশে সাগরের মা, বাবা, বোন ও ডক্টর আছেন। ডক্টর উর্মিকে চেক আপ করে কিছু ওষুধপত্র লিখে দিয়ে চলে গেলেন। রহিমা বেগম উর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, উর্মি মা চোখ খুলে তাকা, দেখ তো সাগর ভাই এসেছে। উর্মি চোখ খুলে তাকিয়ে সাগরকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি এসে শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে দৌড়ে সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে তুমি সাগর ভাইয়া? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। উর্মি সাগরকে জড়িয়ে ধরাতে সাগরের অস্বস্তি হতে লাগলো। সাগর নদীর দিকে তাকিয়ে দেখে নদী মুখ গুমড়ো করে অন্যদিকে তাকিয়ে আছে। সাগর রেগে গিয়ে উর্মিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উর্মির গালে কষিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। উর্মির গালে হাত দিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর ভাইয়া তুমি আমাকে মারতে পারলে? আজ পর্যন্ত আমার গায়ে কেউ হাত তুলেনি, তুমি আমাকে মারলে? সাগর রেগে তাতে দাঁত চেপে উর্মিকে বলল, হ্যাঁ 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 মারতে পারলাম। বেহায়া মেয়ে, তুই সুইসাইড করতে গিয়েছিলি কেন?
তুই জানিস না আমি নদীকে ভালোবাসি? আর এখন তো নদী আমার বিয়ে করাবো, তাই আমার জন্য এসব পাগলামি করা বন্ধ কর। নদী সাগরের বউ শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। রহিমা বেগম সাগরকে বলল, সাগর, তুই এই ফকিনের বাচ্চাটাকে বিয়ে করেছিস? সাগর এবার আরও রেগে গেল। পাশে থাকা টেবিলটায় লাথি দিয়ে বলল, খবরদার মা, তুমি নদীকে ফকিনীর বাচ্চা বলবে না। হ্যাঁ, নদীকে আমি একটু আগে বিয়ে করেছি। কেন? তোমাদের এত অসুবিধা হয় কেন? যদি আমি নদীকে ভালোবেসে বিয়ে করি, তোমাদের এত গায়ে লাগছে কেন? উর্মি মাথা নিচু করে কান্না করছে। সাজ্জাদ সাহেব সাগরকে বলল, সাগর, তুমি আমাদের একমাত্র ছেলে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমার যাবতীয় সম্পত্তি আছে, তা সব তোমার নামে লেখা। এই মেয়েটা টাকার লোভে তোমাকে বিয়ে করেছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তোমাদের সম্পত্তি তোমাদের কাছেই রাখো বাবা, আমি চাই না তোমাদের সম্পত্তি। আর তুমি কি বললে নদী আমাকে টাকার লোভে বিয়ে করেছে? নদী তো জানতোই না আমি ওকে বিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে বিয়ে করেছি। সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় সাগরকে বলল, সাগর, তুই এত নিচে নামতে পারলি? তুই এভাবে নদীকে কিছু না জানিয়ে কৌশল করে বিয়ে করতে পারলি? হ্যাঁ বাবা, ভালোবাসার জন্য আমি সব পারি। তোমরা যদি নদীকে মেনে না নাও, তাহলে আমি নদীকে নিয়ে এই বাড়ি কেন, এই দেশ ত্যাগ করে নদীকে নিয়ে বিদেশ যেতে বাধ্য হব। স্নেহা রহিমা বেগমকে ফিসফিস করে বলল, দেখলে মা, দেখলে, তোমার ছেলের মাথাটা এই মেয়ে পুরো খেয়ে ফেলেছে। এখন আমাদের কারো কথাই ভাইয়ার কানে যাচ্ছে না। নদীটা কী করে কৌশলে ভাইয়াকে বিয়েও করে ফেললো। সাগর দেখল স্নেহা ফিসফিস করে রহিমা বেগমকে কী যেন বলছে। সাগর একটা তাচ্ছিলের হাসি দিয়ে স্নেহাকে বলল, যত পারিস মায়ের কানে কুমন্ত্রণা দেবন, তোর কুমন্ত্রণায় আমার কিছু যায় আসে না। সাগর নদীর হাত ধরে বলল, চলো নদী, আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। সাগর চলে যেতে নিলে সাজ্জাদ সাহেব সাগরকে বলল, দাঁড়া সাগর। সাগর পেছনে ফিরে তার বাবার দিকে তাকিয়ে বলল, আমাকে আটকাচ্ছ কেন বাবা? সাজ্জাদ সাহেব সাগরের কাছে এসে সাগরের কাঁধে হাত রেখে বললেন, তোর খুশিতেই আমরা খুশি। আমরা নদীকে তোর স্ত্রী হিসেবে মেনে নিয়েছি সাগর। সাগর নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সাগর খুশি হয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি বাবা, তুমি আমাকে আর নদীকে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি। যেখানে তুই নদীকে নিয়ে খুশি থাকবি, সেখানে আমরা আর কি বলবো। ছোটবেলায় নদীকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম, কিন্তু রহিমার কথা শুনে আমি নদীকে হয়তো ভুল বুঝেছিলাম। তোদের এই সম্পর্কটা আমরা মেনে নিয়েছি। রহিমা বেগম সাজ্জাদ সাহেবের কাছে এসে রাগী গলায় বলল, ওগো, তুমি এসব কী বলছো? তুমি এই মেয়েকে মেনে নিয়েছো মানে কি? এই মেয়ের জন্য সাগর আমাদের কত অপমান করে কথা বলেছে, আর তুমি সেই মেয়েকে মেনে নিচ্ছ? আহ রহিমা, আর বাড়াবাড়ি করো না তো। নদীকে এবার তোমার ছেলের বউ হিসেবে মেনে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মেনে নিয়েছো, আমার আর আপত্তি নেই। নদীও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাগরের পরিবার নদীকে মেনে নিয়েছে। নদী খুশিতে চোখের জল ফেলছে। সাগর নদীকে নিজের ঘরে নিয়ে গিয়ে নদীকে নিজের হাতে খাইয়ে দিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। সাগর নদীর পাশে বসে নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় নিজেও ঘুমিয়ে পড়ে। নদী এতক্ষণ ঘুমের অভিনয় করেছিল। নদীর চোখ খুলে তাকিয়ে দেখে সাগর নদীর পাশেই মাটিতে বসা অবস্থায় বিছানায় মুখ দিয়ে ঘুমিয়ে পড়েছে। সাগরকে ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগে। নদী আজ তা ভালো করে দেখল। নদী শোয়া থেকে উঠে বসে সাগরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী একটা মুচকে হাসি দিয়ে মনে মনে বলল, আমাকে আপনি এত ভালোবাসেন স্যার, তা আমি আগে জানতাম না। আমার প্রতি আপনার এই ভালোবাসার পাগলামি আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। চাইনি আমি আপনার জীবনে এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিতে, কিন্তু আপনি তো আর আমার কোনো কথা শুনলেন না। সেই আমাকে আপনার ভালোবাসায় আপনার জীবনে জড়ালেন। আপনার যত্ন, আপনার ভালোবাসা, আপনার এই পাগলামি আমাকে সব সময় আপনার কথা ভাবাতো। আমি আপনাকে প্রথম দিন থেকে খুব পছন্দ করতাম, কিন্তু তা কখনো মুখে প্রকাশ করতাম না। কিন্তু ধীরে ধীরে আমার সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। আমি জানি আপনিও আমাকে শুরু থেকে বাজে কথা বলতে চাননি, কিন্তু পরিবারের মন রাখতে আমার সাথে খারাপ ব্যবহার করতে আপনি বাধ্য হয়েছিলেন। কিন্তু বেশি দিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে থাকতে পারেননি। আমি ভাবতেও পারিনি আপনার বাসার একটা সামান্য কাজের মেয়েকে আপনি নিজের মনে জায়গা দেবেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো দয়া দেখিয়ে আমাকে ভালোবাসেন, কিন্তু যখন আপনি সেদিন সত্যি ছাদ থেকে পড়ে আমার জন্য নিজের জীবন দিতে গিয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। জীবনে মা বাবার ভালোবাসাও তেমন পাইনি। টাকার লোভে তারা আমাকে বোঝা মনে করে বিক্রি করে দিয়েছিল। জীবনে অনেক কষ্ট, অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আপনার দেওয়া ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ পেয়ে আমি তা সব ভুলে গেছি। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি স্যার,
খুব ভালোবেসে ফেলেছি। নদী সাগরের কপালে আলতো করে চুমু দেয়। তারপর বিছানা থেকে নেমে সাগরের পাশে বসে সাগরের হাত নিজের হাতের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাগর ঘুম থেকে উঠে দেখে নদী সাগরের পাশেই মাটিতে বসে ঘুমিয়ে আছে। সাগর অনেকক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে নদীর গালে চুমু দেয়। নদীর ঘুমটা হঠাৎই ভেঙে যায়। নদী লজ্জা পেয়ে সাগরের হাত ছেড়ে উঠে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে। সাগর নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথা যাচ্ছ বউ? স্যার, আমার বাসায় কাজ আছে, আমার হাতটা ছেড়ে দিন। তোমার এত কিসের কাজ বউ? আর হ্যাঁ, তুমি এভাবে আমাকে স্যার ডাকা বন্ধ করবে প্লিজ। আমার এসব স্যার ডাকা আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে স্যার বলে ডাকবো না। এবার তো আমাকে যেতে দিন। সাগর নদীর হাত ছাড়তে চাইছিল না, কিন্তু নদীর জোরাজুরিতে ছাড়তে বাধ্য হলো। নদী নিচে চলে গেল। সাগর মুচকি হেসে বলল, আজ আমি আমার বউটার জন্য কিছু শাড়ি গয়না কিনে নিয়ে আসব। আমার বউটাকে আমি নিজের হাতে সাজিয়ে দিব। আমার মনের রানীকে সেই সাজে আমি দু চোখ ভরে দেখব। কিছুক্ষণ পর সাগর নিচে নেমে বাড়ি থেকে বের হতে নিলে সাগরের মা প্রশ্ন করলে সাগর বাইরে যাচ্ছে বলে চলে গেল। সাগরের মা আর কিছু বলল না। নদী রান্না করছিল, তখনই রহিমা বেগম বলল, এই যে নবাবের বেটি, তো আমার ছেলের বউ হয়েছিস দেখে কি কাপড়গুলো কি ধুয়ে দিবি না নাকি? নদী কাপা কাপা গলায় রহিমা বেগমকে বলল, এই তো বড় ম্যাডাম, কাপড় ধুতে যাচ্ছি। রহিমা বেগম আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। নদী অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে গেল কাপড় মেলতে। উর্মি দেখল নদী ছাদে গিয়েছে, তাই সেই সুযোগে উর্মিও লুকিয়ে লুকিয়ে ছাদে গেল। উর্মি দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, তোর জন্য আমার সাগর ভাইয়া আমাকে মেনে নেয় না। তোর জন্য সাগর ভাইয়া আমার গায়ে হাত তুলেছে। তুই মরে গেলে সাগর ভাইয়া আর আমার মাঝে কেউ থাকবে না। তোকে মরতে হবে নদী, তাহলেই আমার সাগর ভাইয়া আমাকে ভালোবাসবে। কিন্তু কাউকে জানতে দেওয়া যাবে না। কাজটা আমাকে একাই খুব সাবধানে করতে হবে। এমনকি আঙ্কেল আন্টি স্নেহা এই কথাটা জানলেও আমার বিপদ হতে পারে। কেউ জেনে গেলে তো পরে আমি আমার সাগর ভাইয়াকে পাবো না। নদীকে এই পৃথিবী থেকে আমি বিদায় করে দিব। নদী বেঁচে থাকলে সাগর ভাইয়া কোনোদিনও আমাকে ভালোবাসবে না। নদী কাপড় মেলতে মেলতে ছাদের একদম কিনারা চলে যায়। ছাদের এক পাশে রেলিং নেই, তাই পুরোটাই ফাঁকা। নদী পেছনে খেয়াল করেনি কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। একসময় উর্মি নদীর একদম কাছে এসে ধাক্কা দিয়ে নদীকে ছাদ থেকে ফেলে দেয়। নদী ছাদ থেকে পড়ে চিৎকার করে নিচে পড়ে। সাথে সাথে নদী মাটিতে পড়ে নদীর শরীর থেকে রক্তে ভেসে যেতে থাকে। ইতিমধ্যে রাস্তায় লোক জড়ো হয়ে যায়। সাগরের বাসায় অনেকগুলো লোক এসে সাজ্জাদ সাহেবকে বলল, একটা মেয়ে ছাদ থেকে পড়ে গেছে এবং তার অবস্থা খুব খারাপ। সাজ্জাদ সাহেব, রহিমা বেগম, স্নেহা গিয়ে দেখলো মেয়েটা আর কেউ নয়, নদী। সাগর শপিং মল থেকে নদীর জন্য অনেকগুলো শাড়ি গয়না নিয়ে এসে দেখলো সাগরের বাড়ির পাশে লোক জড়ো হয়ে আছে। সাগর বুঝলো না কি হয়েছে, তাই সাগর ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে নদীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। সাগরের মুহূর্তে মাথা ঘুরতে লাগলো। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগরের শরীর কাঁপতে লাগলো। সাগর হাতে থাকা সব শপিং ব্যাগ ঠাস করে নিচে পড়ে গেল। সাগর দৌড়ে নদীকে মাটি থেকে তুলে নিজের বুকের সাথে মিশিয়ে গালে হাত দিয়ে অনবরত ডাকতে লাগলো, নদী, এই নদী, চোখ খুলো সোনা, আমার বউর কি হয়েছে? এই নদী, চোখ খুলো, দেখো আমি এসে পড়েছি, তোমার কিছু হবে না নদী, এই বউ কথা বলো। আশেপাশের অনেক চেনা জানা লোকেরা সাগরের মুখে নদীকে বউ বলে ডাকাতে বুঝে যায় সাগর নদীকে বিয়ে করেছে। তারা একে অপরের সাথে বলাবলি করতে থাকে। শেষে কিনা বিদেশে পড়া স্মার্ট হ্যান্ডসাম ছেলে কিনা একটা কাজের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু সাগরের কানে এসব কিছু যাচ্ছে না। সাগর নদীকে পাগলের মতো ডাকতে থাকে। সাগরকে এখন পাগলের মতো লাগছে। সাগরের মা, বাবা, বোন এখন সাগর ও নদীর এই অবস্থা দেখে কেঁদে ফেলে। উর্মি দূর থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছি। নদী একটু চোখ খুলে তাকিয়ে রক্তমাখা হাতে সাগরের গালে হাত দিয়ে বলল, সাগর, আপনাকে আমি খুব ভালোবাসি। এই জীবনে আপনার আর আমার মিল হলো না, হয়তো পরকালেই আমি আপনাকে পাবো। ভালো থা। নদী আর বলতে পারল না। নদীর চোখটা বন্ধ হয়ে গেল। সাগর নদীকে পাগলের মতো ডাকতে লাগলো, কিন্তু নদীর কোনো সাড়া শব্দ নেই। সাগর নদীর নাকে হাত দিয়ে দেখল নদীর নিঃশ্বাস ফেলছে না। সাগর অনবরত চোখের জল ফেলতে লাগলো। সাগর চিৎকার করে নদীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাগরের কান্না দেখে সকলের চোখে পানি চলে আসলো। একসময় সাগর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সাজ্জাদ সাহেব সাগর ও নদীকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার নদীকে মৃত ঘোষণা করেন। আর ডাক্তার এটাও বলেন সাগর নিজের স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই সাগর অজ্ঞান হয়েছে।
বেশ কিছুদিন চলে গেল। নদী মারা যাবার পর থেকেই সাগর পাগল হয়ে যায়। সাগর নিজেকে অনেকবারই শেষ করে দিতে চায়, কিন্তু সাগরের মা বাবার জন্য পারে না। সাগর একদম অনুভূতি শূন্য হয়ে যায়। সাগর প্রতিদিন নিজেকে সারা দিন ঘরের মধ্যে বন্দি করে রাখলো। প্রতিদিন মদ সিগারেট খেয়ে নিজেকে তিলে তিলে শেষ করতে লাগলো। রহিমা বেগম, স্নেহা, সাজ্জাদ সাহেবও এখন নদীর জন্য চোখের জল ফেলেন। তারা নদীর প্রতি অত্যাচার করে এখন অনুতপ্তের আগুনে জ্বলছেন। উর্মি সাগরকে অনেকবার বোঝায় নদীকে ভুলে যেতে, কিন্তু সাগর যে উর্মির গালে কতবার থাপ্পড় দেয় তার হিসেব নেই। সাগরের একই কথা সে কখনো নদীকে ভুলতে পারবে না। এভাবে কেটে গেল আরও কয়েক মাস। সাগরের এখন সব কিছুতে কেমন বিরক্ত লাগে। সাগর হঠাৎ ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে পাগলের মতো হাসতে লাগলো। সাগর হাসতে হাসতেই মাটিতে বসে বলতে লাগলো, ভেবেছিলাম আমার জীবন থেকে তোকে কখনো দূরে যেতে দেব না নদী, কিন্তু তুই কি করলি? পৃথিবী ছেড়েই চলে গেলি। আরে একটু কি বুঝলি না তোকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো? পারবো না আমি তোকে ছাড়া বেঁচে থাকতে। মা বাবা সব সময় বলে নদীকে যেন ভুলে যাই, নতুন করে যেন জীবন শুরু করি। আরে ভুলবো কি করে? নদী যে আমার আত্মার সাথে আমার মনের মাঝে মিশে আছে। চাইলে কি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায়? বাকিরা হয়তো পারবে, কিন্তু আমি যে পারবো না। খুব বেশি ভালোবেসে ফেলেছি আমি নদীকে। নদী, আমি কিছুতেই ভুলতে পারবো না তোকে। তাই আমার এই জীবন রাখারও কোনো মানেই হয় না। নদী ছাড়া সাগরের জীবন যে মূল্যহীন। সাগর নদীকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। সাগর বসা থেকে উঠে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলল, মা বাবা, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের ছেলে যে নদীকে ছাড়া বাঁচতে পারবে না। নদীকে ছাড়া বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমার যে বুকের ভিতর বড্ড যন্ত্রণা হচ্ছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও মা বাবা। সাগর কাঁদতে কাঁদতে আবারও একটা শুকনো হাসি দিয়ে বলল, নদী, আমি তোর কাছে আসছি। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে বলতে পারবো না তোকে, তাই আমি তোর কাছে আসছি নদী। আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না। সাগর মাথায় পিস্তল ঠেকিয়ে একটা গুলি করে মাটিতে পড়ে গেল। গুলির শব্দে সাগরের মা বাবা চমকে উঠল। তারা সাগরের ঘরের কাছে এসে দরজা ধাক্কাতে থাকলো। একসময় সাগরের বাবা দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে সাগরের মা, বাবা, বোন, উর্মি অবাক, কারণ সাগরের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সাজ্জাদ সাহেব ও রহিমা বেগম সাগরের কাছে গিয়ে কাঁদতে লাগলো। রহিমা বেগম পাগলের মতো সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই উর্মি পাগলের মতো বলতে লাগলো, আমি আমার সাগর ভাইয়াকে মেরে ফেললাম। হ্যাঁ, 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 আমি সাগর ভাইয়ার জীবন থেকে নদীকে সরিয়েছিলাম। আমি নদীকে সেদিন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না সাগর ভাইয়া নদীর জন্য নিজেকে এইভাবে শেষ করে ফেলবে। আমার সাগর ভাইয়া মরে গেল, আমি আমার সাগর ভাইয়াকে মেরে ফেললাম। আমি তো আমার সাগর ভাইয়ার মৃত্যু চাইনি। আমি তো ভেবেছিলাম নদী মরে গেলে সাগর ভাইয়া আমাকে আপন করে নেবে, কিন্তু তা তো হলো না। সাজ্জাদ সাহেব কাঁদতে কাঁদতে রাগী গলায় উর্মিকে বলল, তার মানে তুমি ওই দিন নদীকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছিলে? ছি উর্মি, তোমার জন্য আমি আমার সন্তান বৌমাকে হারালাম। তোমাকে আমি পুলিশে দেব। সাজ্জাদ সাহেবের কথা শুনে উর্মির হুঁশ ফেরে। উর্মি এবার বুঝেছে ও কী বলে ফেলেছে। তাই উর্মি ভয়ে দৌড়ে পালিয়ে যেতে নিলে স্নেহা সামনে দাঁড়িয়ে উর্মির গালে ঠাস করে থাপ্পড় মারে। স্নেহা উর্মির চুলের মুঠি ধরে বলল, তোর জন্য আমি আমার ভাইয়া, আমার ভাবিকে হারিয়েছি। তোকে আমি নিজের বড় বোনের মতো ভালোবাসতাম, কিন্তু তুই কি করলি? তুই আমার ভাই ভাবিকে মেরে ফেলেছিস। তোকে তো পালাতে দেওয়া যাবে না। উর্মি কাঁদতে কাঁদতে স্নেহাকে বলল, স্নেহা, আমাকে ছেড়ে দে বোন। আমি তোদের জীবনে আর কোনোদিনও আসবো না। তোকে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। তোকে ছাড়লে আমার ভাই, আমার ভাবির সাথে অন্যায় করা হবে। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু আর নয়। তোকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্তে। ফিরিয়ে দে আমার ভাই ভাবিকে। কি হলো, এখন চুপ করে আছিস কেন? উর্মির মুখে কোনো কথা নেই। সাজ্জাদ সাহেব পুলিশের কাছে ফোন করে। পুলিশ এসে উর্মির হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। সাগরের ঘরে সিসি ক্যামেরা থাকার কারণে উর্মির বলা কথাগুলো পুলিশের কাছে জমা হয়। কিছুদিন পর কোর্টের রায় অনুযায়ী উর্মির ফাঁসি হয়। সাজ্জাদ সাহেব তার মেয়েকে ভালো ঘরের একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। স্নেহা আজও নদীর সাথে আগে অন্যায় করা ঘটনা নিয়ে কাঁদে, এবং কাঁদে তার ভাইয়ের জন্য। ওইদিকে সাজ্জাদ সাহেব ও রহিমা বেগমও সাগর ও নদীর ছবির দিকে তাকিয়ে দিনের পর দিন চোখের জল ফেলেন। সাগর ও নদীর ভালোবাসাটা কেউ শেষ করতে পারেনি। তারা মরে গেলেও তাদের ভালোবাসাটা বেঁচে থাকবে আজীবন।